বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ ডিএমপির। খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া নিয়ে নতুন অনিশ্চয়তা, নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স আসছে না ঢাকায়। 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে সিইসি, জানালেন ইসি সচিব আক্তার আহমেদ। অস্ট্রেলিয়ার পর ভয়াবহ অবস্থান নিউজিল্যান্ডে, দমকল কর্মীর মৃত্যু, পরিস্থিতি অবনতির শঙ্কা। এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতলেও শাস্তির কবলে ভারত, ম্যাচ ফির 5% জরিমানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যা 7টার নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে জাতীয় কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক আইন শৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এই দুটি জাতীয় দিবসে পুলিশের সবাইকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরোয়ার। সোমবার ডিএমপি হেডকোয়ার্টার্সে সম্মেলন কক্ষে সমন্বয় সভায় তিনি এই নির্দেশনা দেন। অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরোয়ার বলেন, সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। রাষ্ট্রীয় কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জনবল মোতায়েনে কোনো বিলম্ব করা যাবে না। সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় রাখতে হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ দুটি গুরুত্বপূর্ণ দিবসকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না। জার্মান ভিত্তিক একটি এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার তাকে নিতে ঢাকায় আসার কথা ছিল। সোমবার শাহজালাল বিমানবন্দর সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল 8টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি নিয়েছিল, কিন্তু তারা আজ সেই অনুমতি বাতিলের অনুরোধ করেছে। বাতিলের অনুরোধটি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পাঠাবে। এর আগে বেবিচকের রবিবার জমা দেয়া অপারেটরের প্রাথমিক আবেদনের ভিত্তিতে মঙ্গলবার সকাল 8টায় ল্যান্ডিং ও একই দিন রাত 9টার দিকে উড্ডয়নের অনুমোদন দিয়েছিল। বিটিভি বেতারকে তফসিল রেকর্ড করতে প্রস্তুত থাকতে বলল ইসি। সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, সিইসি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এজন্য প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছে কমিশন, যেন তাৎক্ষণিকভাবে ভাষণ রেকর্ড করে প্রচার করা যায়। সচিব জানান, আগামী 10 ডিসেম্বর ভাষণ রেকর্ড করার সিদ্ধান্ত হয়েছে। এদিন রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবেন সিইসি সহ ফুল কমিশন। রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল দেন সিইসি। বলেন, এখানে তো আইনগত বাধা নেই এবং অতীতে করেননি বলে নতুন করে করা যাবে না, এরও কোনো প্রতিবন্ধকতা নেই। কাজে অতীতে আসেননি বলে এখন আসা যাবে না। অতীতে তো অনেক কিছুই ঘটেনি, যেটা এবার ঘটতেছে। আউট অফ কান্ট্রি ভোটিং তো অতীতে হয়নি, এবার হচ্ছে। এখন কোনটা হলে কেন হয়নি অতীতে এবং এখন হচ্ছে কেন, এই ব্যাখ্যাটা মনে হয় আপেক্ষিক। এটা বোধহয় আলোচনার বিষয় না। যেটা হচ্ছে সেটা ভালো হলে ভালো বলি, কিন্তু কেন হয়নি অতীতে এবং কেন হচ্ছে এখন, এই তুলনামূলক বিশ্লেষণটা আমার মনে হয় যে যৌক্তিক না। লেজিসলেটিভ ডিভিশন থেকে এখন পাইনি, আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাইনি। একটা হচ্ছে যে আপনার আরপিওর লাস্ট অ্যামেন্ডমেন্ট, যেটা নির্বাচন পরিচালনা বিধিমালা এবং রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালার সংশোধনী, এই তিনটা এখন আমরা হাতে পাইনি। এটা তিনটা পেলে আপনার ধর্ম ব্যবসায়ীর রাজনৈতিক প্রবণতার তীব্র সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চায় তাদের আগে জানা দরকার বাস স্টেশন কোথায়। জনগণ এগুলো বোঝে। সোমবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত বাংলাদেশ করার পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। আমরা দেশের মানুষের কাছে সমর্থন চাইছি, ভোট চাইছি।
জনগণ আমাদের কাছে কি চায় তা তো আমাদের দিতে হবে। আমরা তো কেবল ধর্মের একটা ট্যাবলেট বিক্রি করতে চাই না, আমরা চাই জনগণের কল্যাণের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের সুষ্ঠু পরিকল্পনা কি আছে সেটা জনগণের সামনে রাখা। আমি কদিন এলাকাতে ছিলাম, এই প্রথমবারের মতো ক্যাম্পেইনে গেলাম, নির্বাচনী ক্যাম্পেইন। তা আমাকে বলছে যে আপনারা এই লিফলেট দিয়েছেন, লিফলেটের বিপরীতে আমাদের ওখানে আবার সেই লিফলেটের বিপরীতে ভোট চাওয়ার উল্টা পৃষ্ঠাতে 31 দফাটা দিয়েছে। ও বলে যে ভাই সাহেব, 31 দফা লম্বা চূড়া এত কেমনে বুঝবো, সহজ কথা বলেন। জনগণ বুঝতে চায়, এই সহজ করে আপনাদেরকে বলার জন্য এই 7টা, আজকে 8টা, এই সহজ করে বলার জন্য এগুলা। এখন নগরায়ন, আবাসন, ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনা ইত্যাদি কঠিন কঠিন শব্দ না বলে সহজ করে আপনারা এই কথাগুলো বলবেন লিফলেটের মধ্যে। এগুলো হচ্ছে 31 দফার নির্যাস। বিদ্যমান পরিস্থিতিতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে সিইসি সহ অন্য 4 নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেন জামায়াতের 6 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 2 ঘন্টার আলোচনা শেষে গোলাম পরোয়ার বলেন, একটা দল সবার উপরে হামলা করছে, নারীদের উপরও হামলা চালাচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনার বৃন্দ যথেষ্ট আন্তরিকতা এবং তাদের গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে আমাদেরকে যথাসাধ্য ব্রিফ করার চেষ্টা করেছেন। সন্তোষজনকভাবেই আমরা আলোচনার শেষের দিকে পৌঁছেছি। কিছু কিছু বিষয়ে আমরা আরো কোয়ারি করেছি, নতুন কিছু পরামর্শ আমরা দিয়েছি। ওনারা অনেক পরামর্শ চেয়েছেন। তাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ প্রচেষ্টা তারা নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য চেষ্টা করবেন বলে কথা দিয়েছেন এবং এই সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণার আশাবাদ তারা ব্যক্ত করেছেন, যে ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত তাদের হয়েছে। আশা করা যায় সপ্তাহ খানেকের মধ্যেই তারা নির্বাচনের তফসিল ঘোষণা করবেন এবং অ্যাকর্ডিং টু দেয়ার কমিটমেন্ট বিফোর রামাদান এই জাতীয় নির্বাচন হবে, সেই মর্মে তারিখ তারা সুনির্দিষ্ট করে ঘোষণা করবেন। আওয়ামী লীগের আমলে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত গুমের সরাসরি নির্দেশ দিতেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা তারেক সিদ্দিকী। এমন মন্তব্য করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গুমের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় সেনা কর্মকর্তা এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা সহ 13 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানিয়ে শুনানির পর রোববার চিফ প্রসিকিউটর সাংবাদিকদের সঙ্গে এমন কথা বলেন। নির্দেশটা আসতো সবসময় শেখ হাসিনার কাছ থেকে। যখন শেখ হাসিনা সরাসরি নির্দেশ না দিতেন, সেই জায়গাগুলো শেখ হাসিনা তার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী, যিনি তার ছোট বোনের দেবর, তার মাধ্যমে নির্দেশ দেওয়া হতো। তারিক সিদ্দিকী ডিজিএফআই, আর্মি, র্যাব, পুলিশ সবার উপরে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। তিনি শেখ হাসিনার পক্ষে কমান্ড করতেন কাকে কখন গুম করতে হবে, কাকে হত্যা করতে হবে, কাকে বন্দি রাখতে হবে, কাকে কখন ছেড়ে দিতে হবে। শেখ হাসিনার পরে তারিক সিদ্দিকী আবার কমান্ড করতেন ডিজিএফআর ডিজিদেরকে। সুতরাং কমান্ড স্ট্রাকচার অনুযায়ী প্রাইম মিনিস্টার, নিরাপত্তা উপদেষ্টা, ডিজি এবং তারপরে ডিজির আন্ডারে ছিলেন সিটিআইবি ডাইরেক্টররা, যারা মূলত এই জেআইসি নামক বন্দিশালাটা পরিচালনার দায়িত্বে ছিলেন। তারা এই নির্দেশটা পালন করতেন। সুতরাং পুরো মামলাটাই ভিত্তি হচ্ছে কমান্ড স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে আছে। সুপিরিয়র সাবঅর্ডিনেট রিলেশনশিপ এখানে আছে। তারা আবার সিজিআইবি ডাইরেক্টররা ভেতরে এমওডিসি বা অন্য স্টাফদের মাধ্যমে এটা কার্যকর করেছেন। সুতরাং তারাও একটা কমান্ড স্ট্রাকচার এখানে ব্যবহার করেছেন। সম্মিলিতভাবে সবাই তারা একটা অপরাধ, ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত, যেটাকে আমাদের আইনের ভাষায় বলা হয় জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ। সম্মিলিতভাবে এই অপরাধটা তারা করেছেন। সুতরাং এই মামলার ক্ষেত্রে কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে আসামিরা অভিযুক্ত, তারা জেসিই বা জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের দায়ে তারা অভিযুক্ত। 8 ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস। 1971 সালের এদিনে কুমিল্লা পাক হানাদার বাহিনী থেকে মুক্ত হয়। দীর্ঘ 9 মাসের যুদ্ধ আর নির্যাতনের পরিসমাপ্তি ঘটিয়ে মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনী সহ সর্বস্তরের জনগণের উল্লাসধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে এই অঞ্চল।
কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নূরে আলম ভূঁইয়া জানান, 7 ডিসেম্বর রাতে মিত্র বাহিনীর 61 ব্রিগেডের ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র পাল সিং, বাংলাদেশের মেজর আইন উদ্দিন, ক্যাপ্টেন আশরাফ, মোহাম্মদ শাহ আলম ও শফিউল আহমেদ বাবুলদের নেতৃত্বে বিমানবন্দরের পাকিস্তানি সেনাদের ঘাঁটিতে আক্রমণ করে। রাতের মধ্যে বিমানবন্দরের যৌথ বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে পাক হানাদার সেনাদের প্রধান ঘাঁটির পতন হয়। অনেক পাকিস্তানি সেনা নিহত হন। তখন নির্যাতিত অনেকে এসে তাদের মরদেহের মুখে থুতু ছিটায়। কুমিল্লা বিমানবন্দরের ঘাঁটিতে কয়েকজন পাক হানাদার সেনা আত্মসমর্পণ করে। পরদিন 8 ডিসেম্বর কুমিল্লা পাক হানাদার সেনা মুক্ত হয়। পঞ্চগড়ে রাতের তাপমাত্রা আরও কমে বেড়েছে শীতের তীব্রতা। সোমবার সকাল 9টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন 10.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। অন্য দিনের মতো সোমবার ভোরেও সূর্যের আলো ছড়িয়ে পড়লে কমতে থাকে শীতের তীব্রতা। উত্তরের এই শীতপ্রবণ এলাকায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ক্রমাগত কমে যাওয়ায় কয়েকদিন ধরে শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন বিকেলের পর থেকে উত্তরের হিমেল বাতাস আর হালকা থেকে ঘন কুয়াশার কারণে কনকনে শীত অনুভূত হয়। রাতভর ঘন কুয়াশায় ঢেকে থাকে এলাকা। তবে ভোরের দিকে সূর্য উদয়ের সঙ্গে কমতে থাকে ঠান্ডার অনুভূতি। রোদের জন্য সকাল থেকে দুপুরের পর পর্যন্ত স্বস্তি মেলে। বিকেলের পর থেকে আবারও শুরু হয় কনকনে শীত। তীব্র শীত অনুভূত হয় পরদিন সকাল পর্যন্ত। সকালের তীব্র শীতে দুর্ভোগ বেড়েছে সকালে কাজের খোঁজে বের হওয়া কর্মজীবী মানুষের। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণ করতে গিয়ে এক দমকল কর্মী নিহত হয়েছেন। নিউ সাউথ ওয়েলসের মিড নর্থ সেন্ট্রাল কোস্ট এবং তাসমানিয়া দ্বীপ রাজ্যে ভয়াবহ দাবানলে অন্তত 35টির বেশি বাড়ি ধ্বংস হয়েছে এবং বিপদগ্রস্ত হয়ে পড়েছে প্রায় 3,50,000-এর বেশি মানুষ। এছাড়া পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ডে টোঙ্গারিরো ন্যাশনাল পার্কের কাছে নতুন করে আগুন ছড়িয়ে পড়েছে। ন্যাশনাল পার্কের আগুন নেভাতে 5টি হেলিকপ্টার এবং বহু দমকল কর্মী কাজ করছেন। সোমবার বিকেল পর্যন্ত 110 হেক্টর এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। গ্রীষ্মের তাপপ্রবাহ বাড়তে থাকায় অবস্থার অবনতি হবার আশঙ্কা রয়েছে। অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হওয়া ভয়াবহ দাবানল পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে সোমবার স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির 10% জরিমানা গুনতে হচ্ছে ভারতকে। 3 ডিসেম্বর রায়পুরে অনুষ্ঠিত ওই ম্যাচে ভারত নির্ধারিত সময়ের হিসাব শেষে 2 ওভার পিছিয়ে ছিল। এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচার্ডসন এই শাস্তি প্রদান করেন। আইসিসি কোড অফ কন্ডাক্টের আর্টিকেল 2.22 অনুযায়ী নির্ধারিত সময়ে প্রতি ওভার কম বোলিং করলে খেলোয়াড়দের ম্যাচ ফির 5% করে জরিমানা করা হয়। সেই অনুযায়ী ভারত দলকে 2 ওভারের ঘাটতির কারণে মোট 10% জরিমানা গুনতে হয়েছে। ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল অভিযোগ স্বীকার করে নেন এবং প্রস্তাবিত শাস্তি মেনে নেন। ফলে আলাদা করে কোনো শুনানির প্রয়োজন হয়নি। এই অভিযোগ দায়ের করেন অনফিল্ড আম্পায়ার রড টাকার ও রোহান পান্ডিত, তৃতীয় আম্পায়ার স্যাম নোগাজস্কি এবং চতুর্থ আম্পায়ার জয়রামন মদনাগোপাল। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ ডিএমপির। খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া নিয়ে নতুন অনিশ্চয়তা, নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স আসছে না ঢাকায়। 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে সিইসি, জানালেন ইসি সচিব আক্তার আহমেদ।
অস্ট্রেলিয়ার পর ভয়াবহ অবস্থা নিউজিল্যান্ডে, দমকল কর্মীর মৃত্যু, পরিস্থিতি অবনতির শঙ্কা। এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতলেও শাস্তির কবলে ভারত, ম্যাচ ফির 5% জরিমানা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।